এখন শুনবেন রেডিও টুডের সন্ধ্যার খবর। একযোগে আপনারা শুনতে পাচ্ছেন ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, খুলনা, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ, কুমিল্লা ও কুষ্টিয়া এই 10টি কেন্দ্র থেকে। সুপ্রিয় শ্রোতা, স্টুডিওর ঘড়িতে এখন সময় সন্ধে 6:45। রেডিও টুডের সন্ধ্যার খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার। শুরুতেই জানিয়ে দিচ্ছি ক্রাউন সিমেন্টের সৌজন্যে এখনকার প্রধান খবরগুলো। সিনিয়র এএসপি আনিসুল করিম মৃত্যুর ঘটনায় গ্রেফতার 10 আসামি রিমান্ডে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলছে পুলিশ। সিলেটে রায়হান নিহতের ঘটনায় এসআই আকবর 7 দিনের রিমান্ডে, অর্থ পাচার মামলায় 7 দেহরক্ষী সহ জিকে শামীমের বিচার শুরু। দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও 16 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1699 জন। এবং জো বাইডেনের বিজয়কে চ্যালেঞ্জ করে আইনি লড়াইয়ে অনড় রিপাবলিকান শিবির, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বরখাস্ত। শুনছিলেন শিরোনাম। এই খবর FM 89.6 সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে আমাদের ওয়েবসাইট www.radiotodayBD.fm এবং ভেরিফাইড ফেসবুক পেজ রেডিও টুডে FM 89.6 এবং নিউজে। এছাড়া গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে রেডিও টুডে অ্যাপ ফ্রি ডাউনলোড করে শুনতে পারেন আমাদের সকল অনুষ্ঠান। এবারে বিস্তারিত। রাজধানীর আদাবরে একটি মানসিক রোগ নিরাময় কেন্দ্রে কর্মচারীদের মারধরে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আনিসুল করিমের মৃত্যুর ঘটনায় গ্রেফতার 10 আসামির প্রত্যেককে 7 দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বিকেলে আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশের পক্ষ থেকে 10 দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে এক সংবাদ সম্মেলনে পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয় আনিসুল করিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ঢাকার একটি মানসিক হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিমকে চেপে ধরে মারছে 7 জন মানুষ। কিছুক্ষণ পর তিনি নিথর হয়ে গেলে চিকিৎসকের পোশাক পরা একজন এসে সিপিআর দিচ্ছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুন রশিদ এক সংবাদ সম্মেলনে জানান, ভিডিও ফুটেজেই পুরো ঘটনা প্রবাহ স্পষ্ট হয়েছে তাদের কাছে। 8 থেকে 9 জন লোক, কেউ তাকে পিঠ মোড়াচ্ছে, তাকে মাথায় আঘাত করছে, তাকে বেঁধে ফেলছে এবং তাকে বিভিন্নভাবে জোর করে নিয়ে যাচ্ছে। এটা আমরা ভিডিও ফুটেজ পর্যালোচনা আমাদেরকে স্পষ্ট মনে হয়েছে এটা একটা হত্যাকাণ্ড। কিছুটা মানসিক অসুস্থ আনিসুল করিমকে গতকালই পরিবারের সদস্যরা শ্যামলীতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে নিয়ে যান। কিন্তু সেখানে কি এমন হলো যে কয়েক ঘন্টার মধ্যে তাকে আদাবরের মাইন্ড এইড হাসপাতালে নিয়ে যেতে হয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ। এর পেছনে সরকারি হাসপাতালের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান হারুন রশিদ। আমরা মনে করি এই যে বইপুর হাসপাতাল, তাদের সাথে মানসিক হাসপাতাল থেকে রোগীটা তাৎক্ষণিক সেখানে চলে গেল, এই দুইটার মধ্যে কোনো দালাল জড়িত আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি। এবং হাসপাতালের পরিচালনা পরিষদে যারা যারা জড়িত, হাসপাতালের কর্তৃপক্ষ, হাসপাতালের ম্যানেজিং যারা জড়িত, ওয়ার্ড বয় থেকে শুরু করে যারা এই হাসপাতালে বিভিন্ন সময় মানুষকে হয়রানি করতেন, আমরা সকল তথ্যই সংগ্রহ করছি। এ ঘটনায় অভিযুক্ত হাসপাতালটির 10 জনকে গ্রেপ্তার করা হয়। মামলায় তদন্ত কর্মকর্তা আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড নেওয়ার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক 7 দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। এ বিষয়ে কথা বলেন পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু। তদন্ত শুরু হয়েছে এবং তদন্তেরই একটা অংশ এই যে আসামিদের রিমান্ডে নেওয়া, সেটাও আজকে রিমান্ড 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আর অবশ্যই পুলিশ এটা উদ্ঘাটন করবে যে ঘটনার সাথে আর কারা সম্পৃক্ত আছে, কিভাবে তাকে মারল সেটাও চলে আসবে। হাসপাতালটির বৈধ কোনো কাগজপত্র নেই বলে জানান মাদকদ্রব্য অধিদপ্তরের সিভিল সার্জন ডাক্তার মইনুল আহসান। হাসপাতালে কোনো অনুমতি ছিল না। তারপর আজকে আমরা দেখতে এসেছি যেখানে আরো কোনো আমাদের অগোচরে কোন প্রকার চিকিৎসা কার্যক্রম চালু হচ্ছিল কিনা সে দেখার জন্য এসেছি। আমরা কিছু আলামত নিয়ে গিয়েছি। এদিকে জানাজা শেষে গাজীপুর কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয় আনিসুল করিমের মরদেহ। তার মৃত্যুর ঘটনায় দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন স্বজনরা। আমি এটার একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবশ্যই এটার একটা উপযুক্ত শাস্তি চাই। আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমরা সুবিচার কামনা করছি। আনিসুল করিম 31তম BCS এর পুলিশ ক্যাডারে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছিলেন। স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগ থেকে। বরিশালে পুলিশের ট্রাফিক বিভাগের আগে তিনি নেত্রকোনা জেলা, ঢাকা মহানগর পুলিশ, র্যাব ও পুলিশ হেডকোয়ার্টার্সে দায়িত্ব পালন করেন। হাসিব বিল্লাহ, রেডিও টুডে।
এদিকে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে যুবক রায়হান হত্যা মামলার মূল অভিযুক্ত সাময়িক বরখাস্ত হওয়া এএসআই আকবর হোসেন ভূঁইয়াকে 7 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। দুপুরে আকবরকে সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে রিমান্ড আবেদন জানালে বিচারক মোহাম্মদ আবুল কাশেম এই আদেশ দেন। এর আগে গতকাল সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকে খাসিয়াদের সহযোগিতায় আকবরকে গ্রেফতার করা হয়। পরে তাকে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ভিতরে হার্ড ডিস্ক যেটা ওইটা নষ্ট করে ফেলা হয়েছে। এটা কিভাবে করা হলো? সবকিছু উদ্ঘাটন করার জন্য সে এতদিন যে পালিয়েছিল, তাকে পালিয়ে যাওয়ার জন্য কে বা কারা সাহায্য করেছিল, এতে কে বা কারা জড়িত ছিল, এটাও খুঁজে বাইর করতে হবে। আমরা আশা করি এই মাননীয় আদালত আমাদের চাহিত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং এই 7 দিনের রিমান্ড থেকে বেরিয়ে আসবে প্রকৃত ঘটনা। বলছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী নওশাদ আহমেদ। অর্থ পাচার মামলায় জি কে শামীম সহ 8 জনের বিচার শুরু হয়েছে। জি কে শামীম ছাড়া বাকিরা তার দেহরক্ষী। আজ সকালে ঢাকার 10 নম্বর বিশেষ জজ আদালতে জি কে শামীম ও তার দেহরক্ষীদের হাজির করার পর দুই পক্ষের শুনানি শেষে বিচারক নজরুল ইসলাম 8 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। আগামী 19 নভেম্বর মামলাটিতে সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বঙ্গবন্ধুর প্রকৃত খুনিদের খুঁজে বের করতে ট্রুথ কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক। আর আওয়ামী লীগের সিনিয়র নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের সৃষ্টি হতো না। মুজিব বর্ষ উপলক্ষে বিকেলে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনায় এসব কথা বলেন তারা। মাননীয় স্পিকার, তিনি দেশে আসছে মাত্র 9 মাসের মধ্যেই বিশ্বের সর্বশ্রেষ্ঠ যে সংবিধান, সেই 72-এর সংবিধান তিনি দিয়েছিলেন। 73 সালের 7ই মার্চ এই দেশে আবার একটা সাধারণ নির্বাচন দিয়েছিলেন। তিনি স্বাধীনতা ছাড়া কিছু বিশ্বাস করতেন না। সেই সম্মেলনে রবীন্দ্রনাথের এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এইটা দিয়ে কনফারেন্স শুরু করেছিলেন। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 16 জনের মৃত্যু হয়েছে। এছাড়া 24 ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে 1699 জন, আর সুস্থ হয়েছেন 1648 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। শীতের আগমনী বার্তায় যেন বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 24 ঘণ্টায় সারা দেশের 115টি RT-PCR ল্যাবে 13,500 মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্তের হার 12.57%। সংখ্যায় একদিনে আরও 1699 জন শনাক্ত হলেন। এতে মোট সংক্রমিত ব্যক্তি শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে 4,23,000। বিকেলে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের ওই বিবৃতিতে আরও জানানো হয়, এদিন সারা দেশে 16 জন করোনার সংক্রমণে প্রাণ হারিয়েছেন। তাদের 15 জনই পুরুষ আর 1 জন নারী। এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 6,108 জনে। মৃত্যুর হার 0.01% কমে দাঁড়িয়েছে 1.44%। বয়স বিশ্লেষণে 24 ঘণ্টায় মৃত 16 জনের মধ্যে 40-ঊর্ধ্ব 2 জন, 50-ঊর্ধ্ব 2 জন ও 60-ঊর্ধ্ব 12 জন। এছাড়া বিভাগ অনুযায়ী ঢাকায় 10 জন, চট্টগ্রামে 3 জন, রাজশাহী, বরিশাল ও খুলনায় 1 জন করে মারা গেছেন। সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে কোনো মৃত্যু নেই। একই সময়ে দেশে আরও 1,648 জন সহ এ পর্যন্ত প্রায় 3.5 লাখ মানুষ সুস্থ হয়েছেন। শনাক্তের তুলনায় সুস্থতার হার 80.59%। শাখাওয়াত সুমন, রেডিও টুডে। এদিকে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB। সকালে করোনা ভাইরাস মোকাবেলায় সুশাসনের চ্যালেঞ্জ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশকালে এই অভিযোগ করা হয়। জুম ওয়েবিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে TIB নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান বলেন, করোনা ইস্যুতে সরকার দুর্নীতি নিয়ন্ত্রণের চেয়েও তথ্য নিয়ন্ত্রণে বেশি তৎপর। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে বিএনপির প্রধান অন্তরায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার চক্রান্ত বাদ দিয়ে বিএনপিকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর গুলিস্তানের নূর হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপির প্রতি আহ্বান জানাই, গণতন্ত্রের পথে ফিরে আসুন, গণতন্ত্রকে নস্যাৎ করার চক্রান্ত থেকে বেরিয়ে আসুন। ষড়যন্ত্র আর পেছনের দরজা দিয়ে আপনারা ক্ষমতা দখলের অপরাজনীতি পরিহার করুন।
বিএনপি জনগণকে নিয়ে ভাবে না, তাদের সব অভিযোগ অযৌক্তিক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ। সকালে রাজধানীতে নিজের সরকারি বাসভবনে এক ব্রিফিংকালে তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্রকে নস্যাৎ করেছে, তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। এদিকে সরকারের যোগসাজশে নির্বাচন কমিশন নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। আওয়ামী লীগ গণতন্ত্রকে তিলে তিলে ধ্বংস করেছে মন্তব্য করে মির্জা ফখরুল এ সময় অভিযোগ করেন, ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1 আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থীর প্রচারণায় বাধা দেয়া হচ্ছে। দেশের মানুষ তো ভোক্তা নন, তারা এগুলো দেখছে কিন্তু কিছু করতে পারছে না, কারণ তাদের হাতে তো আপনার সেই ক্ষমতা নেই। জনগণ তো এখন অসহায় হয়ে পড়েছে, আর তারা আজকে সরকার, আওয়ামী লীগের সরকার, অবৈধ সরকার, তারা সম্পূর্ণভাবে রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে বেআইনিভাবে তারা গণতন্ত্রকে ধ্বংস করে ফেলেছে। রাজধানীর যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে বিদ্যমান 291টি রুট সমন্বয় করে 42টি মাধ্যমে বাস চলাচল করবে। আর এসব রুটে 2500 বাস মালিকের সমন্বয়ে 22টি কোম্পানি গঠন করা হবে। আজ বাস রুট রেশনালাইজেশন কমিটির বৈঠকে এসব তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। দুপুরে নগর ভবনের বুড়িগঙ্গা হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মেয়র আরও বলেন, আন্তঃজেলা বাসগুলোকে আর ঢাকা মহানগরের মধ্যে প্রবেশ করতে দেয়া হবে না। শুনছেন রেডিও টুডে সন্ধ্যার খবর, সঙ্গে আছি আমি নাজনীন নাহার। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি ঠিক 40 সেকেন্ড পর। আপোষ করি না কখনো আমরা, অটুট রাখি গুণমান। দেশের গর্ব ক্রাউন সিমেন্ট নিশ্চিত করে দৃঢ় নির্মাণ। অটুট গুণার মানের কারণে ক্রাউন সিমেন্টের সুনাম আজ ছড়িয়ে পড়েছে বহির্বিশ্বে। দেশের সকল বৃহৎ স্থাপনা সহ ভারতের আগরতলায় ফ্লাইওভার, আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে ব্যবহৃত হচ্ছে ক্রাউন সিমেন্ট। এক্সপোর্ট লিডার হিসেবে ক্রাউন সিমেন্ট 3বার অর্জন করেছে ন্যাশনাল এক্সপোর্ট ট্রফি। ক্রাউন সিমেন্ট রপ্তানির মাধ্যমে বাড়ছে দেশীয় পণ্যের সুনাম, সেই সাথে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে ক্রাউন সিমেন্ট। ক্রাউন সিমেন্ট, কোয়ালিটি চেঞ্জেস দ্য নেশন। বিরতির পর আমাদের সাথে আরও যারা যোগ দিয়েছেন তাদের স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার। FM 89.6 আপনারা শুনছেন রেডিও টুডের সন্ধ্যার খবর। একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার সহ দেশের বৃহত্তম শহরগুলোতে। ডাক অধিদপ্তরের মহাপরিচালকের চলতি দায়িত্বে থাকা সুধাংশু শেখর ভদ্রকে দুর্নীতির অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে সরকার। বিভিন্ন অভিযোগের প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য 11 নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে বাধ্যতামূলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়ে সোমবার আদেশ জারি করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। পোস্টি সেন্টার ফর রুরাল কমিউনিটি প্রকল্প সম্পূর্ণরূপে বাস্তবায়ন না করে 100 কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধানের অংশ হিসেবে গত 1 সেপ্টেম্বর সুধাংশু শেখর ভদ্রকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন দুদক। এবার দেশের বাইরের খবর। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে এ পর্যন্ত 12,71,000 মানুষের মৃত্যু হয়েছে, আর আক্রান্ত হয়েছেন 5,13,64,000 মানুষ, যাদের মধ্যে সুস্থ হয়েছেন 3,61,51,000 করোনা রোগী। এদিকে যুক্তরাষ্ট্রের করোনা মহামারী মোকাবেলায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সমন্বয়ে উপদেষ্টা সদস্যদের নামের তালিকা ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। নতুন টিকা দিয়ে কোভিড-19 থেকে 90% পর্যন্ত সুরক্ষার দাবি করেছে উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠান ফাইজার ও বায়োএনটেক। করোনা ভাইরাস মহামারীর শুরু থেকে এই দুটি প্রতিষ্ঠান টিকা তৈরির চেষ্টা করে আসছিল। এবার প্রতিষ্ঠান দুটি জানিয়েছে তাদের তৈরি টিকা 90% পর্যন্ত কার্যকর। বিবিসির খবরে বলা হয়েছে 6টি দেশের প্রায় 43,500 মানুষের ওপর নতুন তৈরি এই টিকা প্রয়োগ করা হয়েছিল। টিকা নেওয়ার পর কারো দেহেই বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি। এসব তথ্য জানিয়ে প্রতিষ্ঠান দুটি বলছে এটি বিজ্ঞান ও মানবতার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। চলতি মাসের শেষের দিকে এই টিকার জরুরি অনুমোদন পাওয়ার জন্য আবেদন করা হবে বলেও জানিয়েছে মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার ও জার্মান জৈব প্রযুক্তি কোম্পানি বায়োএনটেক। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন FDA এবং ওষুধ কোম্পানি ফাইজার ইচ্ছাকৃতভাবে করোনা ভাইরাসের টিকার অগ্রগতি বিষয়ে ঘোষণাটি এতদিন আটকে রেখেছিল। ট্রাম্প এক টুইটে এ অভিযোগ করেন। ট্রাম্পের অভিযোগ, ডেমোক্র্যাটরা চায়নি যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে একটি টিকা আসুক, তাই নির্বাচনের 5 দিন পর টিকার অগ্রগতির ঘোষণাটি এসেছে। অন্যদিকে করোনা ভাইরাসের টিকার অগ্রগতি বিষয়ে ফাইজারের গতকালের ঘোষণার প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।
তিনি বলেছেন, FDA কঠোর পর্যালোচনা করে টিকা অনুমোদনের প্রক্রিয়া পরিচালনা করবে বলে তার আশা। ফাইজার ও বায়োনটেক তৈরিকৃত করোনা ভাইরাসের ভ্যাকসিন ট্রায়ালে 90% কার্যকর হওয়ার খবরকে বেশ আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। তবে সতর্ক করে দিয়ে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক এই সংস্থা বলছে, একটি ভ্যাকসিনই সামগ্রিক গেম চেঞ্জার হবে না। করোনা ভাইরাস মহামারী বিষয়ক বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ দূত ডাক্তার ডেভিড নাবারো বলেন, একটি ভ্যাকসিন সহজলভ্য হওয়ার পর করোনা ভাইরাসের বিস্তারের গতি ধীর করার জন্য জনগণ এবং সরকারের আচরণ নিয়ন্ত্রণ করাও বেশ গুরুত্বপূর্ণ। চীনের সিনোভ্যাকের তৈরি করোনা ভাইরাসের টিকার ক্লিনিক্যাল ট্রায়াল স্থগিত ঘোষণা করেছে ব্রাজিল। কোনো বিরূপ ঘটনার কারণেই এর ট্রায়াল স্থগিত করা হয়েছে বলে জানায় দেশটির স্বাস্থ্য সংক্রান্ত নিয়ন্ত্রক সংস্থা। তবে সেই বিরূপ ঘটনাটি আসলে কি তা বিস্তারিত বলা হয়নি সরকারের পক্ষ থেকে। আজ মঙ্গলবার এএফপি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিষ্ঠানটি জানায়, টিকা ট্রায়ালের সময় মেনে চলা গোপনীয়তার কারণে এর চেয়ে বেশি কিছু তারা বলবে না। এদিকে সংক্রমণের তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র জুড়ে। প্রেসিডেন্ট নির্বাচনের মধ্যে গত 10 দিনেই সেখানে 10 লাখের বেশি মানুষের দেহে সংক্রমণ ধরা পড়েছে। 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রে 1,25,000 মানুষের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। গত 7 দিনের গড় হিসাব করলে যুক্তরাষ্ট্রে প্রতিদিন শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াচ্ছে 1,05,000, যা আগের সপ্তাহের চেয়ে 29% বেশি। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে আজ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,04,22,000-এ। মহামারী শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে 2,44,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। অক্টোবরের শুরু থেকেই ভারতের দৈনিক আক্রান্তের সংখ্যা একই গতিতে ঘোরাফেরা করছে। আজ তা নেমে 40,000-এর কম। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে এখন পর্যন্ত মোট আক্রান্ত হলেন 85,91,000, আর একদিনে সে দেশে মৃত্যু হয়েছে 448 জনের। এখন অবধি করোনা প্রাণ কেড়েছে 1,27,000 মানুষের। করোনার দ্বিতীয় ধাক্কায় টালমাটাল ইউরোপের বিভিন্ন দেশ। হাঙ্গেরিতে মহামারী নিয়ন্ত্রণে নতুন করে বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। ফেসবুকে এক ভিডিও বার্তায় রাত 8টা থেকে ভোর 5টা পর্যন্ত দেশজুড়ে কারফিউ জারি করার কথা জানান তিনি। সন্ধ্যা 7টার পর সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে। করোনায় দ্বিতীয় ঢেউয়ের সর্বোচ্চ সীমা পৌঁছেছে বেলজিয়ামেও। সংক্রমণ ঠেকাতে এরই মধ্যে আবারও আংশিক লকডাউন ঘোষণা করেছে দেশটি। সুইজারল্যান্ডেও করোনা পরিস্থিতি অবনতির দিকে। করোনা নিয়ন্ত্রণে পরীক্ষার উপর জোর দিচ্ছে কর্তৃপক্ষ। হাসিব বিল্লাহ, রেডিও টুডে। এদিকে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন FDA এবং ফাইজার ইচ্ছাকৃতভাবেই তাদের কোভিড-19 টিকার সফলতার ঘোষণা দিতে দেরি করেছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগে টিকার খবর জানালে তা রিপাবলিকানদের সুবিধা করে দিতে পারে। এই ভয়ে FDA এই ইচ্ছাকৃত দেরি করেছে বলেও সন্দেহ তার। হিন্দুর এক খবরে বলা হয়েছে, সোমবার এক টুইটে ট্রাম্প এমন অভিযোগ করেছেন। প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের বিজয়কে চ্যালেঞ্জ করে আইনি লড়াই সবেমাত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবিরের মুখপাত্র কাইলি ম্যাকানানি। নির্বাচন এখনও শেষ হয়নি, শেষ হতে এখনও অনেক বাকি বলেও মন্তব্য করেছেন তিনি। সোমবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন ম্যাকানানি। বিবিসি জানিয়েছে, ম্যাকানানি সংবাদ সম্মেলনে সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির একগাদা অভিযোগ তুললেও কোনো প্রমাণ হাজির করতে পারেননি। তবে বাইডেন শিবির থেকে বলা হয়েছে, ক্ষমতা হস্তান্তর নিয়ে টালবাহানা করা হলে আইনি ব্যবস্থা নেবেন তারা। এদিকে মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার্ড নির্বাচনে ভোট জালিয়াতির তদন্তের অনুমতি দেয়ায় এর প্রতিবাদে পদত্যাগ করেছেন বিচার বিভাগের নির্বাচন সংক্রান্ত ফৌজদারি অপরাধ বিষয়ক শীর্ষ আইনজীবী রিচার্ড পিলগার। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যগুলোতে চূড়ান্ত ফল ঘোষণার আগে নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্ত করা উচিত বলে অ্যাটর্নি জেনারেল ফেডারেল প্রসিকিউটরদের জানিয়েছেন। এদিকে পরাজয় স্বীকার করে নতুন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে শুভেচ্ছা জানিয়ে এখনও কোনো বক্তব্য না দেয়া বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপারকে বরখাস্ত করেছেন। সোমবার এক টুইট বার্তায় এসপারকে বরখাস্তের সিদ্ধান্ত জানান ট্রাম্প। একই সাথে এতদিন এই দায়িত্ব পালনের জন্য এসপারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ওই টুইট বার্তায় ট্রাম্প ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ক্রিস্টোফার সি মিলারকে মনোনীত করার কথাও জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আর মাত্র 2 মাস 10 দিন বাকি থাকতেই এমন সিদ্ধান্ত নিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম CNN জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই ট্রাম্পের সঙ্গে ভালো সম্পর্ক যাচ্ছিল না এসপারের। এমন পরিস্থিতিতে নিজেই সরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন এসপার। তবে তার পদত্যাগপত্র জমা পড়ার আগেই প্রেসিডেন্ট ট্রাম্প তাকে অব্যাহতি দিলেন। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের পর জিল জ্যাকোবাস বাইডেন পত্নী হিসেবে আগামী জানুয়ারির 20 তারিখের পর 4 বছরের জন্য মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউস সামলাবেন তিনি। তবে তার জীবনযাত্রা যে খুব একটা বদলাবে না, সেটি অবশ্য আগেই জানিয়ে দিয়েছেন শিক্ষাগত পেশায় যুক্ত সাবেক এই সেকেন্ড লেডি।
নিকট অতীতে এর আগে হোয়াইট হাউস সামলিয়েছেন হিলারি ক্লিন্টন, লরা বুশ, মিশেল ওবামার মতো ফার্স্ট লেডিরা। তাদের পর এবার কেমন ফার্স্ট লেডি পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র তা নিয়ে আগ্রহ রয়েছে অনেকের মধ্যে। তিনি বলছেন, শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের কোলাহল সবসময় আমাকে বিমোহিত করে। সমাজের জন্য শিক্ষকতার অবদান সম্পর্কে আমি জানি, তাই পড়ানোর কাজটি আমি চালিয়ে যেতে চাই। বাইডেন পত্নীর এমন মনোভাবের কারণেই তার প্রাত্যহিক জীবনাচরণে খুব একটা পরিবর্তন আসেনি যখন তিনি সেকেন্ড লেডি ছিলেন। এবারও যে নিজেকে বদলানোর ইচ্ছে তার নেই, সে কথা স্পষ্টভাবে বলেছেন জিল বাইডেন। Last time you were on the show, you mentioned you do not love the title of second lady, and you have a title you prefer. Yes, Captain of the Vice Squad. Captain of the Vice Squad. ফার্স্ট লেডি বা সেকেন্ড লেডির চেয়েও নিজের শিক্ষক পরিচয়ে বেশি গর্ববোধ করেন জিল। Along with the new president comes a first lady unlike any other in Jill Biden. স্ত্রী সম্পর্কে এক সভায় বাইডেন বলেছেন, আপনাদের সেই প্রিয় শিক্ষকের কথা ভাবুন, যিনি নিজেকে বিশ্বাস করার পাশাপাশি আপনাদের মধ্যে আস্থা সৃষ্টি করেছিলেন। জিল বাইডেন তেমনই এক ফার্স্ট লেডি হবেন। অনেকেই বলে থাকেন, প্রথম স্ত্রী নেলিয়া হান্টারের মৃত্যুর পর রাজনীতিই নাকি ছাড়তে চেয়েছিলেন জো বাইডেন, কিন্তু তার জীবনের মোড় ঘুরিয়ে দেন জিল জ্যাকবস। বিভিন্ন সাক্ষাৎকারে জিল বলেছেন, তাকে বিয়ে করাও নাকি বাইডেনের প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন পূরণের পথে একটি অবিচ্ছেদ্য অংশ। I had read that back in 1972 during the campaign celebrations when Joe Biden won his first election to the Senate, you visited the celebration. নিজের কাজের মধ্য দিয়ে দুহাতে মানুষের ভালোবাসা কুড়িয়েছেন তিনি। দাম্পত্য জীবনেও বাইডেনের পাশে রয়েছেন একজন যোগ্য সহচর হিসেবে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট অকপটে স্বীকার করেন, জিলকে তিনি বরাবরই পেয়েছেন একজন বিশ্বস্ত বন্ধু হিসেবে। 1840 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জাকারি টেলর তার প্রিয়তমা স্ত্রী ডলি মেডিসনের মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক উদযাপন করেন। সে সময় নিজের লেখা কবিতায় স্ত্রীকে ফার্স্ট লেডি হিসেবে আখ্যায়িত করেন প্রেসিডেন্ট। সেখান থেকেই ফার্স্ট লেডি পদবীর উৎপত্তি। রীতি অনুযায়ী হোয়াইট হাউসের হোস্ট মার্কিন ফার্স্ট লেডি। নিজস্ব অফিসের পাশাপাশি তার অধীনে থাকেন বেশ কয়েকজন কর্মকর্তা এবং তাদের অধস্তন কর্মচারী। রাজনৈতিক, সামাজিক ও অন্যান্য অনুষ্ঠান আয়োজনের দায়িত্বভার থাকে ফার্স্ট লেডির উপর। বিভিন্ন সময়ে বিদেশ সফরে প্রেসিডেন্টের সঙ্গীও হন তিনি। জিল জ্যাকবসের জন্ম 1951 সালে নিউ জার্সিতে, বড় হয়েছেন ফিলাডেলফিয়ায়। জিল প্রথমে বিয়ে করেন সাবেক ফুটবলার বিল স্টিভেনসনকে, পরে 1977 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জো বাইডেনের সাথে। গত কয়েক দশক ধরে শিক্ষকতায় যুক্ত জিল বাইডেন দুটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। 2007 সালে শিক্ষাবিদ্যায় পিএইচডি করেছেন ইউনিভার্সিটি অব ডেলাওয়্যার থেকে। 231 বছরের ইতিহাসে ডক্টর জিল বাইডেনই হবেন এমন একজন ফার্স্ট লেডি যিনি পারিশ্রমিক নিয়ে অন্য চাকরি ধরে রাখছেন এবং যার রয়েছে ডক্টরেট ডিগ্রি। তাই মার্কিন নাগরিকরা একজন সংগ্রামী মানুষকে যেমনি রাষ্ট্রপতি হিসেবে পাচ্ছেন, তেমনি একজন মানবিক মানুষকে পাচ্ছেন ফার্স্ট লেডি হিসেবে। মঞ্জুর হুসাইন, রেডিও টুডে। নাগার্নো কারাবাখের বিরোধপূর্ণ এলাকা নিয়ে সামরিক সংঘাত অবসানে শান্তি চুক্তি করেছে আর্মেনিয়া, আজারবাইজান ও রাশিয়া। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান এই চুক্তিকে তার এবং তার জনগণের জন্য খুবই বেদনাদায়ক বলে আখ্যায়িত করেছেন। আজারবাইজান এবং আর্মেনিয়ার ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে প্রায় 6 সপ্তাহ লড়াইয়ের পর এই চুক্তি হল। এবার ব্যবসা বাণিজ্যের খবর। সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্যে দিয়ে আজ লেনদেন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে। দিন শেষে ডিএসসি এক্স সূচক 28 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4,899 পয়েন্টে, আর লেনদেন হয়েছে 925 কোটি 11 লাখ টাকার শেয়ার। হাতবদল হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে 80টির, কমেছে 188টির এবং অপরিবর্তিত রয়েছে 86টির দাম। এদিকে একই সময়ে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসিতে লেনদেন হয়েছে 27 কোটি 18 লাখ টাকার শেয়ার, আর সিএসসি 30 সূচক 1 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 11,513 পয়েন্টে। এবার খেলাধুলার খবর। আইপিএল। আজ পর্দা নামছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের এবারের আসরের। মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার আজকের ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে ভারতীয় এই ক্রিকেট টুর্নামেন্ট। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 8টায়। ক্রিকেট। মাহমুদুল্লাহর পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। আজ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক ডাক্তার দেবাশিস চৌধুরী। এর ফলে বঙ্গবন্ধু টি-20 কাপে তার খেলা অনিশ্চিত হয়ে পড়ল। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন মুমিনুল। তবে শুধু মুমিনুলই নন, তার স্ত্রীও করোনা পজিটিভ বলে জানা গেছে। তার শরীরে হালকা জ্বর আছে বলে জানা যায়, যদিও করোনার অন্যান্য উপসর্গ নেই। রোগবলের খবর।
ওয়ালটন কাপ প্রথম নারী রোগবল প্রতিযোগিতা 2020-এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার, আর রানার্স আপ হয়েছে পরান মকদুম স্পোর্টিং ক্লাব। রাজধানীর শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড মাহফুজুর রহমান ও ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক FM ইকবাল বিন আনোয়ার ডন। এই প্রতিযোগিতার রেডিও পার্টনার ছিল রেডিও টুডে 89.6 FM। বাংলা ভাষার বরেণ্য কবি জয় গোস্বামীর জন্মদিনে শুনুন আজকের সেলিব্রিটি খবর। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা, নাম কি রে তোর? আমার প্রতিদিনের জীবনে মনের ভেতর যে ভাষা জন্মায়, যে অভিজ্ঞতা জন্ম নেয়, তাকে ভাষা দেওয়ার চেষ্টা করি। মনোহরি সব কাব্য রচনার প্রসঙ্গে এমনটাই বলেছেন বাংলা ভাষার বরেণ্য এক কবি। চমৎকার চিত্রকল্প, উপমা ও উৎপ্রেক্ষায় সমৃদ্ধ তার সাধু সব কবিতা। দুবার আনন্দ পুরস্কার বিজয়ী, তুমুল জনপ্রিয় এই ভারতীয় কবি জয় গোস্বামী। এই যে বিশেষণটা আমি বসাচ্ছি, এই বিশেষণটা কি ঠিক আমি যা বলতে চাচ্ছি তা প্রকাশ করতে পারছে? শৈশবে এক অনুষ্ঠানে জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতাটি শুনে কবিতা লেখার ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন জয় গোস্বামী। তাছাড়া বিভিন্ন গানের বাণী থেকেও তার অন্তর্লোকে জন্ম হতে থাকে কবিতার অবয়ব। 70-এর দশকে দেশ পত্রিকায় কবিতা ছাপা হবার পর দুবাংলাতে সুখ্যাতি ছড়িয়ে পড়ে তার। সংকোচে জানাই আজ একবার মুগ্ধ হতে চাই, তাকিয়েছি দূর থেকে। মায়ের কাছ থেকে মাত্র 145 টাকা নিয়ে 1976 সালে জয় গোস্বামী বের করেন প্রথম কবিতার বই ক্রিসমাস ও শীতের সনেট গুচ্ছ। পরে একই উপায়ে বের হয় দ্বিতীয় বই প্রত্নজীব। বেনি মাধব তোমার বাড়ি যাব, বেনি মাধব তুমি কি আর আমার কথা ভাবো? বিখ্যাত কবি শঙ্খ ঘোষ তাকে প্রকাশক জুটিয়ে দেবার পর প্রকাশিত হয় তৃতীয় কাব্যগ্রন্থ আলেয়া হ্রদ। এরপর ভুতুম ভগবান, আজ যদি আমাকে জিজ্ঞেস করো, বজ্রবিদ্যুৎ ভর্তি খাতা, পাগলি তোমার সঙ্গে, পাতার পোশাক, যারা বৃষ্টিতে ভিজেছিল, সূর্য পোড়া ছাই এবং প্রেতপুরুষ ও অনুপম কথা নামের গ্রন্থ দিয়ে বাংলা কাব্যে ঘোষণা করেন নিজের অনিবার্য বিজয়। তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90 বা 90-এর বেশি। বেশ কিছু উপন্যাসও রচিত হয়েছে কবি জয় গোস্বামীর গোলাপ ফোটা হাতে। পেশাগত জীবনে সাংবাদিকতাকে বেছে নেয়া জয় গোস্বামী কাব্যপ্রেমীদের হৃদয়ে যেভাবে অমরতার আসন করে নিয়েছেন, কোনো পুরস্কার বা স্বীকৃতি তার সঙ্গে তুল্য নয়। লাল সবুজের এই পরম সুহৃদ বাংলাদেশে এলেই খুঁজে নিতেন তার প্রিয় কবি আল মাহমুদকে। পাগলি তোমার সঙ্গে ধুলোবালি কাটাবো জীবন, এর চোখে ধাঁধা করব, ওর জল করে দেব কাদা। 1954 সালের আজকের দিনে পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় পৃথিবীর আলোয় সোনালী জীবনের যাত্রা শুরু করেন প্রেম, ভালোবাসা আর সৌন্দর্যের কবি জয় গোস্বামী, যার সাহিত্যের ফসল ঘৃণা, হিংসা, বিদ্বেষ আর যাবতীয় অসুন্দরের বিপরীতে সংবেদনশীল প্রেমময় এক সুহাসিনী পৃথিবী বিনির্মাণে রেখে চলছে অগ্রণী ভূমিকা। আবিদ আজম, রেডিও টুডে। সবশেষ ওয়েদার আপডেট। আবহাওয়ার সবশেষ তথ্যানুযায়ী এই মুহূর্তে ঢাকা ও এর আশেপাশের এলাকার তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। এরপর প্রতি ঘন্টায় 1 ডিগ্রি করে কমে রাত 9টায় তাপমাত্রা হতে পারে 25 ডিগ্রি সেলসিয়াস, যা অব্যাহত থাকতে পারে রাত 11টা পর্যন্ত। আবহাওয়া অফিসের বুলেটিনের তথ্যমতে এই মুহূর্তে ঢাকার আকাশ পরিষ্কার আর হালকা বাতাস বইছে উত্তর দিক থেকে, যার গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 8 কিলোমিটার। বাতাসের আর্দ্রতা 62%। ঢাকায় এখন বায়ুমানের সূচক অর্থাৎ AQI 99, যা মধ্যম মানের। সুপ্রিয় শ্রোতা, আমরা সন্ধ্যার খবরের শেষ পর্যায়ে এসে গেছি। বিদায় নেওয়ার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি ক্রাউন সিমেন্টের সৌজন্যে এখনকার প্রধান খবরগুলো। সিনিয়র ASP আনিসুল করিম মৃত্যুর ঘটনায় গ্রেফতার, 10 আসামি রিমান্ডে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলছে পুলিশ। সিলেটে রায়হান নিহতের ঘটনায় SI আকবর 7 দিনের রিমান্ডে, অর্থ পাচার মামলায় 7 দেহরক্ষী সহ GK শামীমের বিচার শুরু। দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও 16 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1699 জন। এবং জো বাইডেনের বিজয়কে চ্যালেঞ্জ করে আইনি লড়াইয়ে অনড় রিপাবলিকান শিবির, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বরখাস্ত।
এই ছিল রেডিও টুডের সন্ধ্যার খবর, যা আপনাদের কাছে পৌঁছে দিতে কাজ করছে দেশ বিদেশের রেডিও টুডের শতাধিক সংবাদকর্মী। এরপর রাত 10টায় শুনবেন রেডিও টুডে ও ভয়েস অফ আমেরিকার যৌথ প্রযোজনায় আমাদের ইংলিশ নিউজ বুলেটিন, আর 11:15টায় মধ্যরাতের খবর। যে যেখানে আছেন ভালো থাকুন, নিরাপদে থাকুন, করোনা সংক্রমণ মুক্ত থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং থাকুন রেডিও টুডের সাথেই। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি নাজনীন নাহার।